আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ থা গল্প, লেখিকা সাবিলা সাবি স্পেশাল পর্ব। বেইজিং শহর আজ ঝলমলে আলোয় মোড়ানো। শহরের সবচেয়ে বড় কনভেনশন হলে আজ অনুষ্ঠিত হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড 2033। মঞ্চের আলো পড়েছে আজকের প্রধান অতিথির দিকে, এলিসন ফিওনা, চীনের সবচেয়ে তরুণী নারী সিইও, যে নিজের কোম্পানি ফিওনা এআইকে মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বের শীর্ষস্থান প্রযুক্তি প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছে। আজ তার হাতে উঠবে বিজনেস ওম্যান অব দ্য ইয়ার ট্রফি। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠছে, সাংবাদিকদের ভিড়, টেলিভিশনের লাইভ সম্প্রচার, সবাই তাকিয়ে আছে ফিওনার দিকে। ফিওনা আজ পরিধান করেছে ডার্ক সিল্ক গাউন, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। দর্শক আসনে বসে আছে তার পরিবারের সবাই, তার নানা মিস্টার চেন সিং এবং তার একমাত্র কাছের মানুষ মিস ঝাং। কিন্তু বাকিরা সাধারণ মানুষের মতো নয়। ছায়ার আড়ালে বসে আছে আরও কয়েকজন, যাদের পরিচয় জানলে গোটা পৃথিবী থমকে যাবে। জ্যাসপার অরিজিন, ফিওনার জীবনের সেই রহস্যময় পুরুষ, ভেনাসের ড্রাগন প্রিন্স, তার একমাত্র হাজবেন্ড। এথিরিয়ান সিলভা, আছে লিউ ঝান আর অ্যাকুয়ারা, তাদের সবাই মুখে মাস্ক দিয়ে ঢাকা। তবে জ্যাসপার, যে শুধু মাস্ক নয়, তার চোখে সানগ্লাস পরিহিত, কারণ ড্রাগন রক্তের সৌন্দর্য মানুষ সহ্য করতে পারবে না। এক ঝলকেই মিডিয়া তোলপাড় হয়ে যাবে। আর তাদের মাঝেই বসে আছে এক 8 বছরের কিশোর, জ্যাফিয়ন, ফিওনা আর জ্যাসপারের সন্তান। চোখে অদ্ভুত সবুজ বাদামের মিশ্রণের ঝিলিক, আর ভেতরে মিশে আছে মানুষের কোমলতা আর ড্রাগনের শক্তি। আজ সে গর্ব ভরে দেখছে তার মাকে, যে কেবল তার মা নয়, বরং বিশ্বের কাছে এক অদম্য নারী। মঞ্চে ডাক পড়ল, ঘোষকের কণ্ঠ ভেসে আসলো, টুনাইটস বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস গোস টু এলিসন ফিওনা, সিইও অফ দ্য ফিওনাক্স এআই। তুমুল হাততালির শব্দ শোনা গেল। মঞ্চে উঠে আসলো ফিওনা। সৌন্দর্য, শক্তি আর সাফল্যের প্রতীক হয়ে দাঁড়ালো সে। আর ছায়া থেকে তার দিকে তাকিয়ে থাকে এক অদ্ভুত চোখের জোড়া, সবুজ আগুনের মতো ঝলমলে সেই দৃষ্টি, যা এখন সানগ্লাসের আড়ালে আবিষ্ট। ফিওনা মঞ্চে দাঁড়িয়ে, আর আলো যেন তার চারপাশে এক আভা তৈরি করল। হাতে ঝলমলে ট্রফি, কিন্তু চোখ ভরা অশ্রুর ঝিলিক। সে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, আজকের এই সম্মান শুধু আমার একার নয়। আমি যদি আজ এখানে দাঁড়িয়ে থাকি, তবে তার পেছনে আছেন কিছু মানুষ, যাদের ছাড়া আমি হয়তো পৃথিবীতে বাঁচতেই পারতাম না। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। ফিওনার গভীর নিঃশ্বাস নিল, তারপর বলতে শুরু করলো, সবার প্রথমে বলবো আমার গ্র্যান্ডপার কথা, মিস্টার চেন সিং। যখন আমি খুব ছোট ছিলাম, তখনই বাবা মাকে হারিয়েছিলাম। আমি তখন ভেবেছিলাম আমার জীবন বোধহয় এখানেই শেষ। কিন্তু আমার গ্র্যান্ডপা আমাকে নিজের বুকের ভেতরে জায়গা দিলেন। আমার কান্না, আমার ভয়, আমার কষ্ট, সব তিনি নিজের কাঁধে নিলেন। আজ আমি যে বেঁচে আছি, শুধু একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসার জন্য। তিনি আমার পৃথিবীকে আবার রঙিন করেছিলেন। এক মুহূর্ত থেমে ফিওনা চোখ মুছল, তারপর পুনরায় বলতে শুরু করলো, এরপর মিস ঝাং, যে আমার মা না হয়েও আমার কাছে সবসময় আমার মায়ের মতো ছিলেন। তিনি আমার ক্ষুধা মিটিয়েছেন, ঘুম পাড়িয়েছেন, আমার দুঃস্বপ্নের রাতগুলোতে আমার হাত ধরে রেখেছেন। তিনি না থাকলে আমি কখনো নিজের বাড়ি শব্দের মানে বুঝতাম না। শ্রোতারা স্তব্ধ, কারো চোখে জল চিকচিক করছে। ফিওনা এবার থেমে তাকালো দর্শক সারির এক কোণে, যেখানে মুখোশের আড়ালে বসে আছে জ্যাসপার। তার ঠোঁটে এক শান্ত হাসি ফুটে উঠল। ফিওনা মৃদু কণ্ঠে বলে উঠল, আর শেষে, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, আমার হাজবেন্ড জ্যাসপার অরিজিন। সে শুধু আমার সঙ্গী নয়, সে আমার সাহস, আমার একমাত্র মনোবল। আমি যতবার ভেঙে পড়েছি, সে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে মনে করিয়ে দিয়েছে, তুমি পারবে ফিওনা, তুমি অদম্য। তার মনোবল আর বিশ্বাস ছাড়া আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। ফিওনার চোখে জল ভরে যায়, তবুও সে গর্বের সহিত হাসল। এই ট্রফি আমার জীবনের প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম, ধন্যবাদ। হলঘর ভরে যায় বজ্রতালিতে, আর দর্শকদের মাঝখান থেকে সেই মুখোশ পরা ড্রাগন প্রিন্স চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখের সবুজ আগুনে ভেসে উঠেছে একটাই কথা, দ্যাটস মাই হামিং বার্ড।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ। ফিওনা মঞ্চ থেকে নামতেই হঠাৎ করে চারিদিক গমগম করে ওঠে। মিডিয়ার মধ্যে একজন সাংবাদিক হঠাৎ মাইক্রোফোন তুলে বলে, ইজ ইট ট্রু মিস্টার জ্যাসপার অরিজিন ইউ আর নট ফুললি হিউম্যান বাট এ হাইব্রিড ড্রাগন? কথাটা মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে যায়। সব ক্যামেরার ফ্ল্যাশ, সব চোখ একসাথে ঘুরে পড়ল জ্যাসপারের দিকে। লোকজনের প্রতিক্রিয়া শুরু হয়, কারো মুখে আতঙ্ক, কারো চোখে কৌতূহল, কেউ চিৎকার করছে, শো আস ইয়োর রিয়েল ফেস। অডিটোরিয়ামের ভেতরে চাপা গুঞ্জন মুহূর্তে চিৎকারে পরিণত হয়। প্রেস আর মিডিয়া সাংবাদিকরা প্রায় দৌড়ে এসে মাইক্রোফোন জ্যাসপারের সামনে ধরতে থাকে। জ্যাসপারের ব্যক্তিগত বডিগার্ডরা সঙ্গে সঙ্গে সামনে দেওয়াল করে দেয়। অনেক পুলিশও ব্যারিকেড করে দেয় সাংবাদিকদের, কিন্তু মিডিয়া থেমে নেই। জাস্ট ওয়ান স্টেটমেন্ট, মিস্টার জ্যাসপার প্লিজ রিমুভ ইয়োর মাস্ক অনলি অন টাইম। আরও বিশৃঙ্খলা শুরু হলো যখন একটি নিউজ চ্যানেল সরাসরি সম্প্রচারে ঘোষণা করে বসল, ব্রেকিং নিউজ, জ্যাসপার অরিজিন ইজ নট এ হিউম্যান, হি ইজ এ হাইব্রিড ড্রাগন। অথচ তারা কেউ এটা জানে না, জ্যাসপার এই পৃথিবীর নয়, এমনকি সে কোনো হাইব্রিড না, একেবারে বিশুদ্ধ সম্পূর্ণ ড্রাগন। মুহূর্তেই পুরো নিউজ চ্যানেলে ঝড় নেমে আসে। সবাই কৌতূহল নিয়ে সামনের দিকে এগিয়ে আসে। সবাই চায় ওর মুখটা একবার দেখা দরকার। জ্যাসপার শান্ত, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। সে ফিওনার হাত শক্ত করে ধরে ফেলে। ডোন্ট লেট গো হামিংবার্ড, জাস্ট ওয়াক। ফিওনার হাত কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না। দুজন ধীরে ধীরে বেরিয়ে যেতে শুরু করে। পেছনে সিলভা, এথেরিয়ান ছোট জ্যাফিয়নের হাত ধরে হাঁটছে। অ্যাকোয়ারা আর লিও যেন কাছে এসে দাঁড়ায়, যেন ঢাল তৈরি করছে। কিন্তু সাংবাদিকরা থামছে না। মাইক্রোফোনগুলো সামনে এগিয়ে আসে, শোরগোল বাড়তে থাকে। মিস্টার জ্যাসপার প্লিজ টেক অফ ইয়োর মাস্ক, জাস্ট ওয়ান ওয়ার্ড ফর দ্য অডিয়েন্স, দ্য ওয়ার্ল্ড ডিজার্ভস টু নো। পুলিশ আর জ্যাসপারের বডিগার্ডরা চেষ্টা করছে ভিড় ঠেকাতে, কিন্তু জনতার চাপ বাড়ছেই। হঠাৎ ভিড়ের ধাক্কাধাক্কিতে জ্যাসপারের চোখ থেকে সানগ্লাস পড়ে যায় মেঝেতে। ক্যামেরার লেন্সে ধরা পড়ল তার আসল রূপ, অতল সবুজ চোখ, তীক্ষ্ণ অথচ মায়াবী দৃষ্টি, অবর্ণনীয় সৌন্দর্য। এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় চারিপাশ। তারপর বিশ্বজুড়ে লাইভ সম্প্রচারে এক ঝড় বয়ে যায়। টেলিভিশন চ্যানেলগুলোর হেডলাইন দিয়ে দেয়, দ্য হাইব্রিড ড্রাগন অ্যামংস আস। মুহূর্তের ভেতরে চিৎকার, ও মাই গড, হিজ আইস, দে আর গ্লোয়িং। এক সেকেন্ডও যায় না, তার মাস্কও খুলে যায় একপাশে ভিড়ের চাপে। আর লাইভ ক্যামেরায় পুরো পৃথিবী দেখে ফেলল জ্যাসপারের আসল চেহারা। পুরো পৃথিবী লাইভে দেখতে পেল অলৌকিক সুদর্শন, ভয়ঙ্কর সুদর্শন মুখ, যেখানে মানুষ নয়, আরেক জগতের অস্তিত্ব ধরা পড়ছে। ও মাই গড, হি ইজ রিয়েল, মনস্টার, নো, হি ইজ অ্যান অ্যাঞ্জেল। সবাই ভিন্ন প্রতিক্রিয়া ভরে ওঠে। ফিওনা তখনও তার হাত আঁকড়ে ধরে আছে। ফিওনার বুক কেঁপে ওঠে। সে জ্যাসপারের হাত আরও শক্ত করে ধরে। নাও দ্য ওয়ার্ল্ড উইল নেভার লেট ইউ গো। জ্যাসপার ঠোঁটে হালকা হাসি টেনে বলল, দেন লেট দেম ট্রাই। ক্যামেরা তখনও চলছে। বিশ্ব প্রথমবারের মতো জেনে গেল ড্রাগন সম্পূর্ণ বিলুপ্ত হয়নি। ড্রাগন সত্যিই আছে, আর একজন এখন তাদের সামনে দাঁড়িয়ে আছে। জ্যাসপার এদিকে কোনো কেয়ার না করে ফিওনার হাত ধরে তাকে নিয়ে গাড়িতে উঠে যায়। পেছনে পড়ে যায় শুধু ক্যামেরার ফ্ল্যাশ আর মিডিয়ার চিৎকার। 2 দিন পরের বিশ্ব। 2 দিনের মধ্যেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শুধু জ্যাসপারের নামের হ্যাশট্যাগ। আরেকটা সত্য বেরিয়ে আসে, জ্যাসপার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, যার সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তার নিয়ন্ত্রণে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি। জ্যাসপার শুধু একজন ব্যক্তি নয়, সে পৃথিবীর অর্থনীতির অদৃশ্য নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। তার মালিকানায় আছে সব বড় বড় টেক কোম্পানি, গুগল, অ্যাপেল, অ্যামাজন, মাইক্রোসফট, টেসলা, যা পৃথিবীর প্রযুক্তি ও তথ্যের মূল কাঠামো নিয়ন্ত্রণ করে। তার সম্পদ কেবল প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয়, জ্যাসপার দখল করে রেখেছে সকল বড় এনার্জি প্ল্যান্ট, নিউক্লিয়ার, সোলার, হাইড্রো এবং ফিউশন। এছাড়াও সে মালিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট এবং প্রপার্টিগুলো, সব শহরের প্রধান হোটেল, বিমানবন্দর, মল এবং রাজকীয় প্রাসাদ। তাছাড়া
তার হাতের মুঠোয় রয়েছে গ্লোবাল মিডিয়া ও এন্টারটেইনমেন্ট এম্পায়ার, সবথেকে বড় নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সিনেমা স্টুডিও। এই ক্ষমতা তাকে কেবল অর্থশালী নয়, বরং পৃথিবীর মানুষের মন এবং সমাজ নিয়ন্ত্রণের ক্ষমতাও দেয়। এই সমস্ত দখল আর সম্পদ একত্রিত করে জ্যাসপারের সম্পদের পরিমাণ কুইন্ট্রিলিয়নের সমান, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে সে অবিচল এবং অপ্রতিরোধ্য। সহজভাবে বললে, জ্যাসপার এক ব্যক্তির মালিকানার মাধ্যমে পুরো পৃথিবীর শক্তি, সম্পদ, প্রযুক্তি এবং মানুষের মন সব নিজের নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয় তার সৌন্দর্য। বিশ্বের তরুণীরা জ্যাসপারের ছবিকে ওয়ালপেপার বানাচ্ছে, কেউ ঘরের দেওয়ালে টাঙাচ্ছে, ফ্যাশন ম্যাগাজিন আর বিলবোর্ডে শুধু জ্যাসপারের মুখ। এখন রাস্তাঘাট ভরে গিয়েছে তার সৌন্দর্যের পোস্টারে। কেউ তার সাথে পৃথিবীর কারোর তুলনা করতে পারছে না। পৃথিবীতে এমন রূপ আগে কখনো দেখা যায়নি। এদিকে এসব দেখে ফিওনার বুকের ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। সে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে, চোখে রাগ আর মনে ঈর্ষা নিয়ে। সবাই শুধু ওর সৌন্দর্যের কথা বলছে, কেউ জানে না আসলে সে কতটা ভয়ঙ্কর, কতটা আমার। তার নিঃশ্বাস কাঁপে, সে জানে জ্যাসপার শুধুই তার, কিন্তু পুরো পৃথিবীর এই মোহ যেন সহ্য করতে পারছে না। ফিওনা রুমের ভেতরের নিস্তব্ধতা, সে দরজা ভেতর থেকে লক করে রেখেছে। বাইরে দাঁড়িয়ে আছে জ্যাসপার, তার শ্বাস ভারী, চোখে রাগের আগুন। ওপেন দ্য ডোর ফিওনা। কোনো সাড়া নেই, বরং ফিওনার গলা শোনা যায়, কাঁপা কিন্তু তীক্ষ্ণ। আমি তোমার সাথে কথা বলতে চাই না। ফিওনা জেদ করে দরজা খুললই না। বাইরে থেকে বারবার ডাকলেও কোনো সাড়া নেই। জ্যাসপারের ধৈর্য শেষ হয়ে এলো। এক ঝটকায় সে দরজা ভেঙে ফেলে ভেতরে ঢুকে যায় সে। ফিওনা চমকে উঠে পেছনে সরে যায়। জ্যাসপারের চোখ লালচে, নিঃশ্বাস গরম। সে এগিয়ে আসে ধীরে ধীরে, যেন এক শিকারীর মতো। তুমি আমাকে এইভাবে এড়িয়ে যাবে শুধু পৃথিবীর প্রতি ঈর্ষার জন্য? ফিওনার চোখ ভিজে উঠেছে। সে কাঁপা গলায় বলল, হ্যাঁ, তোমার কারণে আমি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি না প্রিন্স, তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। জ্যাসপারের চোখে লালচে সবুজ আগুন জ্বলছে। এক পলকে এগিয়ে এসে ফিওনাকে তুলে বিছানায় ফেলে দিল। তার দু হাত শক্ত করে চেপে ধরে ঝুঁকে পড়ল মুখের ওপরে। ফিওনার শ্বাস অস্থির হয়ে উঠল, শরীর কাঁপছে, ভয়ে নাকি আবেগে বোঝা গেল না। জ্যাসপারের নিঃশ্বাস গরম হয়ে ছুঁয়ে যাচ্ছে তার গাল। সে গর্জে উঠল, ব্লাডি ফুলস হিউম্যান, তুমি কি ভেবেছ আমি কাউকে তোমার ওপরে স্থান দেব? আর হঠাৎই ফিওনার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। সেই চুম্বন ছিল দাবিদার, আধিপত্যের মতো, তবুও গভীরে এক আবেগ ভরা। ফিওনার নিঃশ্বাস ছুটে গেল। জ্যাসপার এক মুহূর্ত দেরি না করে তার ঘাড়ে নেমে এলো, তপ্ত চুম্বনে ত্বক ভিজিয়ে দিল। আবারও কোথাও কোথাও দাঁত বসিয়ে দিল হালকা কামড়ে। ফিওনার শরীর শিহরিত হয়ে উঠল। তার গলা থেকে অনিচ্ছা সত্ত্বেও এক চাপা শব্দ বেরিয়ে এলো। তারপর ঠোঁট নামল ফিওনার বুকের ওপর, উত্তপ্ত কামড়ের মিশ্রণে চিহ্ন রেখে গেল। প্রতিটি ছোঁয়া যেন রাগের প্রকাশ, আবার একই সাথে গভীর ভালোবাসার স্বীকৃতি। জ্যাসপার ফিসফিস করে গর্জে উঠল, তুমি ছাড়া এই মহাবিশ্বের কোনো মেয়ের প্রতি আমার আকর্ষণ নেই। যতবার তোমাকে আদর করি মনে হয় এ যেন প্রথমবার তোমাকে ছুঁয়েছি। বারবার নতুন করে তোমাকে পাওয়ার নেশা জেগে ওঠে। ফিওনার চোখ ভিজে উঠল, বুক ধুকপুক করছে দ্রুততর। আর জ্যাসপারের সেই শক্ত বাহুর ফাঁদে সে পুরোপুরি বন্দী হয়ে গেল, রাগ আর ভালোবাসার উন্মাদ মিশ্রণে। জ্যাসপারের রাগ আর ভালোবাসার উন্মাদনায় ফিওনা কাঁপছিল। তার ঠোঁট শুকনো হয়ে আসলো, চোখ ভেজে উঠল। হঠাৎ বুক ভরে ব্যথা জমে উঠল, আর তীব্র অভিমানী কণ্ঠে বলে উঠল, আমার সহ্য হচ্ছে না। সবাই তোমার ছবি নিজেদের কাছে রেখেছে, হয়তো ওরা তোমার ছবিকে চুমুও খাচ্ছে, তোমাকে স্পর্শও করছে তাদের কল্পনায়। কথাগুলো শুনে জ্যাসপারের চোখ অন্ধকার আগুনে জ্বলে উঠল। সে ফিওনার চিবুক শক্ত করে ধরে মুখটা নিজের কাছে টেনে নিল। ফিসফিস করে গর্জে উঠল, ওরা কল্পনায় চুমু খাক, বাস্তবে তো আমায় পাবে না, তাই না হামিংবার্ড? তারপর ঠোঁট নামালো আবার ফিওনার গলায়, এক উত্তপ্ত কামড় বসিয়ে দিল। ফিওনার নিঃশ্বাস আটকে গেল মুহূর্তে। জ্যাসপার আবারও নিচু স্বরে,
কিন্তু ভেতরে ঝড়ের মতো আবেগ নিয়ে বলল, আমার বাস্তবতা আর কল্পনা দুটোতেই শুধু তুমি। আর আমি চাই আমি সবসময় শুধু তোমার কল্পনায় আর তোমার বাস্তবতায় থাকি, কিন্তু অন্য কারো কল্পনায় আমি কিভাবে আছি তাতে আমার কিছুই যায় আসে না। তার হাত শক্ত করে চেপে রইল ফিওনার শরীরে, যেন তাকে ছাড়ার কোনো ইচ্ছেই নেই। ফিওনার প্রতিরোধ ভেঙে পড়তে লাগলো একের পর এক তীব্র চুম্বনে। তার পোশাকের বাঁধন একে একে সরে যেতে লাগলো। জ্যাসপারের শরীর থেকেও শার্ট ছিঁড়ে ফেলার মতো করে খুলে ফেলল জ্যাসপার। হঠাৎ ফিওনা হাঁপাতে হাঁপাতেই বলল, দরজাটা তো ভেঙে ফেলেছ, খোলা রয়ে গেছে। কথাটা শোনা মাত্রই জ্যাসপারের চোখে দুষ্টু আলো ঝলসে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে ফিওনাকে বুকের মধ্যে তুলে নিল। ফিওনার দুই হাত তার গলায় জড়িয়ে গেল। শরীর কেঁপে উঠল তার আগুনের মতো উষ্ণতায়। বারান্দার দিকে গিয়ে দরজা টেনে বন্ধ করলো জ্যাসপার। তারপর সহজ ভঙ্গিতে ইজি চেয়ারে বসে পড়ল। কোলে থাকা ফিওনাকে ঘুরিয়ে এমনভাবে বসালো যে সে দুই পা দুই দিকে মেলে তার উরুর উপরে বসে পড়ল। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস ছুটে আসছে অস্থিরতার ঢেউয়ের মতো। জ্যাসপার ঠোঁট ধরা দিল এক অদ্ভুত দখলদার হাসি। মাথা নিচু করে ফিসফিস করে বলল, আজকে এই পজিশনে খেলবো হামিংবার্ড। তার হাত ফিওনার পিঠ বেয়ে নেমে এলো দৃঢ়ভাবে, আর তাদের মাঝে উত্তেজনার আগুন আরো তীব্র হয়ে জ্বলে উঠল। ফিওনার শরীর তখন পুরোপুরি উন্মুক্ত, নিঃশ্বাস ছুটছে উত্তেজনায়। জ্যাসপারের চোখে ঝলসে উঠল একাধারে আগুন আর দখলদারিত্ব। সে ফিওনার চিবুক ধরে নিচু স্বরে রুক্ষ অথচ গভীর টানে আদেশ করল, শো মি হাউ মাচ ইউ বিলং টু ইয়োর ড্রাগন প্রিন্স হাজবেন্ড। ফিওনার গাল লাল হয়ে উঠল, ঠোঁট শুকিয়ে এলো লজ্জা আর আকাঙ্ক্ষায়। ধীরে ধীরে সে তার কাছে ঝুঁকে পড়ল, উষ্ণ নিঃশ্বাসে জ্যাসপারের শরীর ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ জ্যাসপার হাসল, ফিওনাকে নামিয়ে দিয়ে এক ধাপ পিছিয়ে এলো আর ফিসফিস করে বলল, ওয়েট জাস্ট এ মোমেন্ট। সে চলে গেল আর ফিরে এলো হাতে ছোট্ট একটা বাটি নিয়ে, যেটাতে রাখা ছিল হুইপড ক্রিম। ফিওনার চোখ কৌতূহলে খুলে গেল। জ্যাসপার নিজের আঙুলের সাহায্যে হুইপড ক্রিম তুলে প্রথমে ক্রিমের নরম ঢেউ ফিওনার ঠোঁটে লাগালো। ধীরে ধীরে ঠোঁট ছাড়িয়ে গেল, তারপর গাল, ঘাড়, গলা, বুকের ওপর হালকা স্পর্শের মাধ্যমে ক্রিম ছড়িয়ে দিল। ফিওনা চোখ বন্ধ করে অনুভব করলো প্রতিটি স্পর্শ যেন তার শরীরের প্রতিটি কোণে বিদ্যুতের ঝলকানি তৈরি করছে। জ্যাসপার এক আঙুল দিয়ে হুইপড ক্রিম তুলে ফিওনার মুখের মধ্যে দিয়ে দিল, আর ফিওনা সেই ক্রিমের মিষ্টি স্বাদ অনুভব করলো কামুক ভঙ্গিতে। জ্যাসপার এবার ফিওনার গাল থেকে আলতো করে হুইপড ক্রিম লিক করলো। তারপর ঠোঁটের ক্রিম একে একে, গলায় লাগানো ক্রিম, প্রত্যেকটা পার্টে লাগানো হুইপড ক্রিম ধীরে ধীরে গ্রহণ করে নিল। তারপর ফিওনার দিকে নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, হাসি দিয়ে বলল, আফটার স্প্রেডিং ইট অন ইয়োর বডি দিস ক্রিম হ্যাজ বিকাম ইভেন সুইটার। ফিওনার নিঃশ্বাস আরো ঘন হয়ে আসলো। এবার জ্যাসপার ফিওনার পেটে ধরে এক হাত দিয়ে তাকে তার দিকে ঘুরিয়ে ফেলল, আর ফিওনার সারা পিঠে ছড়িয়ে দিল হুইপড ক্রিম। ঝুঁকে পড়ল মুহূর্তে জ্যাসপার, তারপর উন্মাদের ন্যায় ফিওনার সারা পিঠ থেকে ক্রিম গ্রহণ করে নিতে লাগলো। এক ফোঁটা ক্রিমের অস্তিত্ব রাখল না। ফিওনা ঠোঁট কামড়ে ধরে আছে আর শক্ত করে ধরে রেখেছে ইজি চেয়ারটা। জ্যাসপার এবার ফিওনাকে ইজি চেয়ার থেকে নামিয়ে নিজে বসে পড়ল, আর ফিওনার চিবুক নিজের কাছে টেনে ফিসফিস করে বলল, লিক ইয়োর হাজবেন্ড ডিজায়ার, প্রুভ দ্যাট ইউ আর মাইন, অনলি মাইন হামিংবার্ড। ফিওনা আনমনে চোখ বন্ধ করলো, মান্য করলো সেই নির্দেশ, আর ততক্ষণে তার উষ্ণ মুখে বন্দী হলো জ্যাসপারের শক্ত অস্তিত্ব। মুহূর্তেই জ্যাসপারের শরীর টান টান হয়ে উঠল, ঠোঁট থেকে গর্জনের মতো শব্দ বেরিয়ে এলো। বারান্দার নীরবতা ভেঙে গেল ফিওনার অনুগত্য আর জ্যাসপারের দখলদার আবেগের মিলনে। আর আঙুল ফিওনার চুলে ডুবে গেল, প্রতিটি টানে যেন প্রকাশ পেল এই নারী তার মহাবিশ্বের একমাত্র বাস্তবতা। ফিওনা এবার ধীরে ধীরে আগের ভঙ্গিতে জ্যাসপারের কোলে বসে পড়ল, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যেখানে তাদের দুজনের শরীরের সবচেয়ে সংবেদনশীল জিনিস মিলিত হলো। আস্তাগফিরুল্লাহ।
ফিওনার মুখ থেকে বেরিয়ে এলো চাপা গোঙানি, আর সে ফিসফিস করে বলল, ফাক মি ডেড। এটা শুনতেই জ্যাসপারের শরীর যেন আরো আগুন ধরে গেল। সে ফিওনার হাত দুটো একসাথে শক্ত করে ধরে ফিওনার পিঠের দিকে চেপে ধরলো আর মাদকীয় চাহনিতে মৃদু কণ্ঠে বলে উঠল, ইউ লাভ ইট হোয়েন আই ফাক ইউ রাফলি লাইক দিস। ফিওনা ফিসফিস করে বলে উঠল, ইয়েস। আর জ্যাসপার তখন আরো উন্মাদ হয়ে গেল আর নিজের সর্বশক্তি দিয়ে ফিওনাকে সুখের সাগরে ভাসিয়ে দিতে দিতে বলল, আই উইল কিপ ফাকিং ইউর পুশিং আনটিল ইট ইজ স্টোর। ফিওনার শরীর স্বতঃস্ফূর্তভাবে আর্চ করল, মুহূর্তের উত্তাপে পুরোপুরি আত্মসমর্পণ করল। প্রতিটি ফিসফিস, প্রতিটি চাহনি, প্রতিটি উত্তপ্ত স্পর্শ তাদেরকে আরো কাছাকাছি নিয়ে এলো। একটি নিঃশব্দ প্রতিশ্রুতি যে এই মুহূর্তের বাইরে আর কিছুই নেই, শুধু তারা দুজন এবং তাদের আবেগের উত্তাপ। পরের দিন সকালে এথিরিয়ান জ্যাফিয়নকে নিয়ে গেল প্রশস্ত খেলা প্রাঙ্গণে যুদ্ধের কৌশল শেখানোর জন্য। সূর্যের আলো পড়ছিল মাঠে, প্রতিটি ছায়া তাদের নড়াচড়ার সঙ্গে খেলা করছে। এথিরিয়ান তখন বলল, শুনো জ্যাফিয়ন, যুদ্ধ মানে শুধু শক্তি নয়, কৌশল, মনোবল আর প্রতিপক্ষকে পড়ে যাওয়ার আগে বোঝার ক্ষমতা। এখন তুমি শিখবে কিভাবে প্রতিরক্ষা করতে হয়, আক্রমণ করতে হয় এবং কখন পিছিয়ে আসতে হয়। ছোট্ট জ্যাফিয়নের চোখে আগুন জ্বলছিল। সে শুধু শুনছিল না, মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল প্রতিটি আঘাত, প্রতিটি পদক্ষেপ। মাত্র 7 বছর বয়স হলেও তার ক্ষমতা সীমাহীন মনে হচ্ছিল, কারণ সে ভেনাসের প্রিন্স জ্যাসপার অরিজিনের ছেলে, যার মধ্যে কেবল শক্তিই নয়, দ্রুততা, প্রতিভা এবং কৌশলের অসাধারণ ক্ষমতাও প্রবল। প্রথমে কিছু কৌশল চর্চা শেষে এথিরিয়ান আক্রমণ করল, কিন্তু জ্যাফিয়ন এক মুহূর্ত পিছপা হলো না। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আঘাত ছিল নিখুঁত, এমনকি এথিরিয়ানও তার কৌশলের কাছে হার মেনে চলল। জ্যাফিয়ন হেসে বলল, চাচ্চু, ভুলে যাচ্ছ তুমি আমি কার ছেলে? এথিরিয়ানের চোখে বিস্ময় আর গর্বের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। সে বুঝতে পারল এই শিশু শুধু প্রতিভাবান নয়, বরং এক ভবিষ্যতের যোদ্ধা, যার মধ্যে শক্তি, দ্রুততা, বুদ্ধি আর কৌশল সবই মিলেমিশে আছে। প্রাঙ্গণটা এখন শুধু যুদ্ধের মঞ্চ নয়, বরং জ্যাফিয়নের অসাধারণ ক্ষমতার প্রদর্শনী। এথিরিয়ান জানালো, তার ছাত্র হিসেবে তাকে কেবল শেখাতে হবে না, বরং নিজেও তার সীমা চ্যালেঞ্জ করতে হবে। প্রশস্ত প্রাঙ্গণে যুদ্ধ শেষে জ্যাফিয়ন হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। তার চোখে তখনও ঝিলিক খেলছিল দুষ্ট উচ্ছ্বাস। হঠাৎ সে গম্ভীর হয়ে এথিরিয়ানের দিকে তাকিয়ে বলল, চাচ্চু, আমরা আবার পৃথিবীতে কবে যাব? এথিরিয়ান হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল, কালকেই তো পৃথিবী থেকে আসলাম, ছোট্ট যোদ্ধা। জ্যাফিয়ন চোখে হঠাৎ শিশুসুলভ হতাশা ফুটিয়ে বলল, কিন্তু আমার তো লিও ইয়ানের সাথে দেখাই হলো না। ঠিক সেই সময় দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। আলরিয়াস, থারেনিয়াস আর আলবিরার ছেলে দৌড়ে এসে দাঁড়ালো তাদের সামনে। কিরে জ্যাফিয়ন, এত তাড়া কিসের পৃথিবীতে যাওয়ার? জ্যাফিয়ন সোজা সাপটা উত্তর দিল, লিও ইয়ানের সাথে খেলতে, তাই। আলরিয়াস নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। তোরই এখন দিন, আর আমার কপালে তো কেউ নেই খেলার সঙ্গী। জ্যাফিয়ন দুষ্টু হাসি দিয়ে চারিপাশে তাকালো, তারপর হেসে উঠল, কি বলিস? এথিরিয়ান চাচ্চুর মেয়ে সিয়ান তো আছে, ওকে নিয়ে খেল। এথিরিয়ানের চোখ মুহূর্তে বড় হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। সে গম্ভীর গলায় বলল, আমার মেয়ের দিকে একটুও তাকাবে না, বুঝেছিস? বিশেষ করে তোরা দুষ্টু ছেলেপেলেরা। এথিরিয়ানের কণ্ঠে মিশেছিল অদ্ভুত কঠোরতা, তবে তার চোখের কোণে চাপা হাসিও লুকিয়েছিল। জ্যাফিয়ন আর আলরিয়াস মুখ চাওয়াচাই করে হেসে ফেলল। জ্যাফিয়ন তখন দুষ্টু ভঙ্গিতে হাসল, চোখ কুটিলভাবে চিকচিক করছে। জ্যাফিয়ন হাসতে হাসতে বলল, আরে চাচ্চু, এত চিন্তা করছো কেন? এখন না তাকাবে, সিয়ান বড় হলে তখন না হয় আলরিয়াস তাকাবে। আলরিয়াস লজ্জায় কাশতে লাগলো, মুখটা লাল হয়ে গেল। আর এথিরিয়ান চোখ রাগে লাল করল, এখনই বজ্রপাত হবে যেন। এথিরিয়ান গম্ভীর গলায় বলল, তোমরা দুজন একদম চুপ করো, আমার মেয়েকে নিয়ে কোনো দুষ্টুমি হলে আমি কিন্তু। কথা শেষ করার আগে জ্যাফিয়ন আর আলরিয়াস হো হো করে হেসে দৌড়ে পালালো। এথিরিয়ান চিৎকার করে বলল, এই দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি।
দৌড়ে ধরার আগেই দুষ্ট দুই শিশু চোখের পলকে নিজেদের ড্রাগন রূপ ধারণ করল। মুহূর্তেই তাদের দেহ ঝলসে উঠল কালো আর সোনালি আঁশে। বিশাল ডানা মেলে তারা উড়ে গেল আকাশের দিকে। প্রাঙ্গণ ভরে উঠল ডানার শব্দ আর উচ্ছ্বাসিত হাসিতে। আকাশের নীলে জ্যাফিয়ন আর আলরিয়াসের দুষ্টুমি যেন নতুন অধ্যায় শুরু। এথিরিয়ান আকাশের দিকে তাকিয়ে থাকল, মুখে বিরক্তি হলেও চোখের কোণে গর্ব আর স্নেহ স্পষ্ট। পাহাড়ের চূড়ায় বসে আছে জ্যাফিয়ন আর আলরিয়াস। চারিপাশে কুয়াশা, হালকা বাতাস বইছে। আলরিয়াস হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, তুই জানিস তো তোর মাম্মা আগে কিন্তু সাধারণ মানুষ ছিল, পৃথিবীর একেবারে সাধারণ মানবী। তারপর প্রিন্স আঙ্কেলের সাথে এক হতে কত বাধা, কত কষ্ট পার করতে হয়েছে তাদের। জ্যাফিয়ন মৃদু হাসল। হ্যাঁ জানি, সত্যি বলতে তাদের ভালোবাসাটা অন্যরকম ছিল, একেবারে আলাদা। আলরিয়াস আবার জিজ্ঞেস করল, তাহলে এটাও জানিস যে লিওঝান আঙ্কেলও কিন্তু ফিওনা আন্টিকে ভালোবাসত? জ্যাফিয়ন নির্ভরভাবে উত্তর দিল, হ্যাঁ এটাও জানি। অবশ্য লিওঝান আঙ্কেল অনেক হ্যান্ডসাম, খুব ইন্টেলিজেন্টও, কিন্তু আমার পাপার মতো এতটা সুদর্শন না। আর আমার মাম্মা তো শুধু আমার পাপার জন্যই বেস্ট। তবে জ্যাফিয়ন হাসতে হাসতে বলল, লিওঝান আঙ্কেল আমার ফাদার ইন ল হিসেবে বেস্ট। আলরিয়াস অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, মানে এ আবার কি বললি তুই? জ্যাফিয়ন দুষ্টুমি ভরা হেসে উত্তর দিল, তুই বুঝবি না, ইটস এ সিক্রেট। 2 মাস কেটে গেছে, এবার ফিওনা যেন বদলে গেছে। সে একসাথে অনেক খাবার খাচ্ছে, টেবিল ভরা ফল, মাংস, মিষ্টি, সব কিছু সে উপভোগ করছে। জাসপার দূর থেকে তাকিয়ে অবাক, কিন্তু তার চোখ ভরে আছে প্রশান্তি আর ভালোবাসা। কিছুদিন পর ডক্টর এসে পরীক্ষা করে জানালেন ফিওনা আবার গর্ভবতী। এই খবর যেন আগুনের মতো ছড়িয়ে গেল। মুহূর্তেই পুরো এলড্রা রাজ্য খুশিতে ভরে উঠল। চারিদিকে উৎসবের আমেজ, সোনালি নীল পতাকা উঠছে, সঙ্গীতের শব্দে বাতাস কেঁপে উঠছে। জ্যাসপার তো খুশিতে একেবারে পাগল। সে ফিওনার হাত ধরে হাসিতে খুশিতে বলল, ফিওনা, এবার আমাদের কন্যা সন্তান হবে, তুমি দেখবে। আমি জানি এবার আমাদের লিটল প্রিন্সেস আসছে। ফিওনা মৃদু লজ্জায় মাথা নিচু করল, আর চারপাশের বাতাসে ভরে উঠল আনন্দ আর আশীর্বাদের স্রোতে। এই দিনটা ছিল এলড্রা রাজ্যের সবচেয়ে ঝলমলে দিন। আজ রাজপ্রাসাদে বিশাল হলরুমটায় রাজকীয় উৎসবের আয়োজন। সোনালি আলোয় আলোকিত চারিদিক, ঝুলন্ত ঝাড়বাতিগুলো হীরের মতো ঝলমল করছে। কাচের দেওয়ালের বাইরে থেকে দেখা যাচ্ছে আতশবাজির ঝলক, যেন আকাশ নিজেই এই উৎসবের সাক্ষী। রাজকীয় সঙ্গীত বাজতে শুরু করলো। ড্রাগন যোদ্ধারা দাঁড়িয়ে আছে দুই পাশে, মাথা নত করে প্রিন্স আর ফিওনার সম্মান প্রদর্শন করছে। অতিথিরা ড্রাগন অভিজাত এবং রাজ্যের সবাই উৎসাহে ফিসফিস করছে। তাদের চোখ শুধু একটি মুহূর্তের অপেক্ষায়। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার সামনে এগিয়ে গেল। ফিওনা হালকা গোলাপি রঙের ঝলমলে গাউন পরেছে। তার গর্ভবতী শরীরটাকে আরও বেশি রাজকীয় আর কোমল দেখাচ্ছিল। তার চোখে ইতোমধ্যে অশ্রু চিকচিক করছে। সবাই নিস্তব্ধ হয়ে গেল যখন জ্যাসপার হাত ধরে আনা এক অসাধারণ তাজ বের করল। এটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি পাথরের গড়া মুকুট। নীলকান্ত, হীরা, রুবি, পান্না, প্রতিটি রত্ন যেন আকাশের নক্ষত্র এনে বসানো হয়েছে। আলো পড়তেই পুরো হলরুম এক মুহূর্তের জন্য স্বপ্নময় হয়ে উঠল, যেন ফিওনার চারপাশে নক্ষত্র খচিত আকাশে দাঁড়িয়ে আছে। জ্যাসপার ফিওনার সামনে এসে দাঁড়ালো। তার চোখে আগুনের মতো আবেগ, আবার সমুদ্রের মতো গভীর ভালোবাসা। তারপর ধীরে ধীরে ফিওনার মাথায় তাজ পরিয়ে দিল। জ্যাসপার হাসি মুখে গভীর স্বরে বলল, ফিওনা, তুমি শুধু আমার রানী নও, তুমি আমার ভেনাসের মুকুট, আমার জীবনের আলো। আজ থেকে এই রত্নের মূল্য আর আলো কিছুই না, কারণ তোমার আলোয় সব কিছুকে হার মানায়। আর এবার আমি জানি আমাদের রাজকন্যা আসছে। Our little princess deserves a mother who shine brighter than any jewel. ফিওনার চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। তার ঠোঁট কাঁপল, কিন্তু সে কিছু বলার আগেই পুরো হলরুম করতালিতে ভরে উঠল। ড্রাগন যোদ্ধাদের গর্জন, রাজ্যের আর পরিবারের সবার উল্লাস।
আর আকাশে আতশবাজির আলো মিলেমিশে এমন এক আবহাওয়া তৈরি করলো যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। ফিওনা মৃদু স্বরে বলল, প্রিন্স, আই ডোন্ট নিড এ ক্রাউন, ইউ অ্যান্ড আওয়ার চাইল্ড, দ্যাটস মাই ট্রেজার। কিন্তু তবুও তার মাথায় জ্বলজ্বল করছে সেই তাজ, যা শুধু পাথরের আলোয় নয়, ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রিন্স ফিওনাকে নিয়ে পৃথিবীতে এলো। সাথে আছে রিয়ন, সিলভা, থারিনিয়াস, আলভিরা আর তাদের ছেলেরাও। সবাই একসাথে উপস্থিত হলো ফিওনার নানা মিস্টার চেনসিং এর বাড়িতে। তাদের সাথে এসেছে লিওছান আর অ্যাকুয়ারা আর তাদের মিষ্টি মেয়ে লিউইয়ান। বাড়িতে সবাই একে অপরের সাথে সৌজন্য বিনিময়ে ব্যস্ত। বড়রা রাজনীতি, গবেষণা আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ঠিক তখনই ছোট্ট জ্যাফিয়ন চোখে দুষ্টু ঝিলিক নিয়ে সবার ভিড় থেকে বেরিয়ে এলো। সে লিউইয়ানের হাত ধরে টান দিল আর বলল, চলো লিউইয়ান, আমরা খেলতে যাই। বড়দের কথা আমাদের তো কোনো শুনে লাভ নেই। লিউইয়ান লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল আর তারা দুজন ছুটে বেরিয়ে গেল আঙিনার দিকে। কিন্তু তাদের পেছনেই দৌড়ে এলো আবার আলভিরার ছেলে আলড্রিয়াস। আলড্রিয়াস কপাল কুঁচকে বলল, এই জ্যাফিয়ন, আমি কি একা একা থাকবো? তোরা দুজনে খেলবি আর আমি বসে বসে দেখবো নাকি? জ্যাফিয়ন একটু বিরক্ত হয়ে পেছনে ফিরে তাকালো। তুই সিয়নের সাথে খেল না। আলড্রিয়াস মুখ বাঁকালো। আলড্রিয়াস অভিমানী ভঙ্গিতে বলল, আরে ধুর, সিয়ান তো এখনো ছোট, ও কিছু বোঝেই না, ওর সাথে খেলতে ভাল লাগে না। জ্যাফিয়ন চোখ কুঁচকে লিউইয়ানের হাত শক্ত করে ধরল। জ্যাফিয়ন কণ্ঠ কঠিন করে বলল, আলড্রিয়াস, ডোন্ট ডিস্টার্ব আস। তারপর বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে সে লিউইয়ানকে নিয়ে বাগানের ভেতরে চলে গেল। আলড্রিয়াস একা দাঁড়িয়ে থেকে দাঁত কড়মড়ালো, কিন্তু তার চোখে ঈর্ষা আর প্রতিযোগিতার আগুন স্পষ্ট ছিল। চীনের বেইজিং এখন বসন্তের আবহে ঋজু হয়ে উঠেছে। গরমে সূর্যের আলো ধীরে ধীরে শহরের রাস্তা, পার্ক আর নদীর ধার বেষ্টিত করছে। বাতাসে মিশে আছে গোলাপি রঙের হাইতাং ফুলের মিষ্টি সুবাস, যা শহরের প্রতিটি পথ এবং গাছের ডালকে এক রঙিন স্বপ্নে পরিণত করেছে। রাস্তার ধারে পড়ে থাকা হালকা গোলাপি পাপড়ি যেন ছোট ছোট ঝর্ণার মতো ভেসে আসে। পায়ে টিপে মনে হয় প্রতিটি পদক্ষেপ বসন্তের গান গাইছে। ছায়ার খেলায় ফুলের দুটি যেন শহরের আলোকে আলোকিত করছে আর মানুষের হৃদয়ে উষ্ণতা আর আনন্দের আবহাওয়া তৈরি করছে। শহরের ফুটপাতে, বাগানগুলোর মধ্যে এবং ছোট ছোট চওড়া রাস্তায় এই ফুলের ভাসমান পাপড়ি যেন প্রকৃতির নীরব নৃত্য, যা সবকিছুকে রঙিন করে তুলছে। সন্ধ্যার আবছা আলোয় বেইজিং শহরের রাস্তায় হাঁটছে একসাথে সবাই। শহরের লাইটগুলো জ্বলছে, চারিপাশে মানুষের ভিড়, কোলাহল আর উষ্ণ আবহাওয়া। সবার সামনে হাঁটছে জ্যাসপার, তার হাত শক্ত করে ধরা ফিওনা। ফিওনা তাকালো তার দিকে, আর জ্যাসপারের মুখে সেই অদম্য ভালোবাসার হাসি। তাদের পাশে হাঁটছে সিলভা আর এথিরিয়ান, দুজনের হাত শক্তভাবে একে অপরের হাতে জড়ানো, চোখে চোখে যেন অটুট বন্ধন। ঠিক তার পেছনে থারিনিয়াস আর আলভিরা একে অপরের হাত ধরে হাঁটছে শান্ত ছন্দে। দুজনের মুখে তৃপ্তির আভা, যেন পৃথিবীর ভিড়ে তারা নিজেদের দুনিয়ার ভিতরে ডুবে আছে। অন্য পাশে লিউঝান আর অ্যাকুয়ারা, তাদের হাসি আর কোলাহলে চারপাশটা আরো উজ্জ্বল হয়ে উঠল। এই মুহূর্তে সবাই যেন ভুলে গিয়েছে যুদ্ধ, দ্বন্দ্ব কিংবা অতীতের কষ্ট। তারা শুধু জানে এটা তাদের সময়, তাদের ভালোবাসা, তাদের বন্ধন। চীনের রাজধানীর আলোয় সবাই একসাথে হাঁটছে, কেউ প্রিন্স, কেউ প্রিন্সেস, কেউ বা যোদ্ধা, কিন্তু একসাথে তারা শুধুই একটা পরিবার। গল্প এখানেই শেষ নয়, কারণ তারা কেউ শুধু পৃথিবীর জন্য নয়, বরং অন্য গ্রহের, অন্য জগতের আলোতেও বেঁচে থাকবে চিরদিন আমাদের কল্পনায়। প্রায় 1 মাস পরে ভয়েস রেকর্ড করতে বসলাম। জানি না কেমন হয়েছে, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি শুধু চেয়েছি তোমায় আবার দিতে শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।